নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিতাচার্য মিঠুন শাস্ত্রী বাউঘড়ি দ্বারা বৈরব। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টিকে নিয়ে উপস্থাপন করবার জন্য চ্যানেলে উপস্থিত হয়েছি তা হলো 9th ফেব্রুয়ারি 2021। 9 ফেব্রুয়ারি 2021 সালে আমাদের খগোলীয় শাস্ত্র অনুসারে মান্ডেন অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতিষশাস্ত্রের যে সম্যক জ্ঞান আমি রিড থ্রু করেছি এবং যে হোয়াট এভার দ্য স্যালিয়েন্ট ফিচার্স রিলেটেড উইথ দ্য মাইথোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল বুকস থ্রু আউট দ্য স্টাডি সিন্স লং টাইম, সেই স্টাডির ফলে যেই সম্যক জ্ঞানটা আমি অর্জন করেছি তার একটি অনুমান মাত্র আমি একটা প্রেডিকশন একটি মান্ডেন অ্যাস্ট্রোলজি এবং 12 রাশির উপর করে তুলব। আপনারা বিগত আমার যত ভিডিও দেখেছেন তাদের প্রত্যেকটি ভিডিওতেই দেখেছেন আমার প্রত্যেকটি প্রেডিকশানই কারেক্ট হয়ে এসেছে। সেটা বড় বিনাশকারী সূর্যগ্রহণ থেকে শুরু করে যখন আমি বলেছিলাম যে এই সময় হাতি নিয়ে ঘটনা ঘটবে, সেই সময় আপনারা আলিপুরের হাতির ঘটনাও দেখতে পেয়েছেন এবং আরও বিভিন্ন জায়গায়। তো আজকে আমি যে কথাটি বলতে আপনাদের সঙ্গে চ্যানেলে তা হলো সপ্তগ্রহী যোগ, অ্যাকচুয়ালি ষষ্ঠগ্রহী যোগ হবে, কিন্তু এখানে যদি আমাদের প্রেজেন্ট বর্তমান যে ক্লাসিক্যাল বুক অ্যাস্ট্রোলজিতে রয়েছে সেই ক্লাসিক্যাল বুক স্টাডির ফলে আমাদের প্লুটোকেই যদি কাউন্ট করে যাওয়া যায় ওখানে, তাহলে সপ্তগ্রহী যোগ হচ্ছে। কারণ প্লুটো যে কোনো কিছুকে অন্ধকারকে দর্শায় এবং গুপ্ত রহস্যকে দর্শায় থাকে। তো এখানে আমি বলি 9 ফেব্রুয়ারি 2021 সালে মকর রাশিতে 7টি গ্রহের সমন্বয় হবে। অ্যাকচুয়ালি সেখানে বুধ আবার বক্রী অবস্থায় থাকবে সপ্তগ্রহীর মধ্যে এবং তাদের পূর্ণ দৃষ্টি কালপুরুষের 4th হাউসে থাকবে আর কালপুরুষের 10th হাউসে এই ঘটনাটি দেখা যাবে। ঘটনাটি এই জন্যেই আমি একটু প্রত্যেককে রিমাইন্ড করছি এবং প্রত্যেককে একটু বলবো যে এই ব্যাপারটাকে সচেতনতার সাথে দেখতে বা বিভিন্ন কিছু কাজ করবার ক্ষেত্রে সাবধানতার সাথে করা উচিত। এই জন্যই করা উচিত কারণ এখানকার আমি যদি প্রিভিয়াস অ্যাস্ট্রোলজি দেখি বা প্রিমেটিভ অ্যাস্ট্রোলজি দেখি তাহলে এইরকমই একটি সপ্তগ্রহী যোগ আমাদের ঘটেছিল আজ থেকে 59 ইয়ার্স এগো 1962 সালে, যেখানে এইরকমই একটি সপ্তগ্রহী যোগ হয়েছিল। যেখানে আমরা যখন এই যোগটা অ্যাকচুয়ালি ঘটে তখন এখন আমি যখন প্রোগ্রাম করছি এখন 3:30 বাজে রাত্রি। আমি কিছুক্ষণ আগে হবন করে আসলাম, এসে আমি প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটা করব বলে। তো এখন হচ্ছে যে ব্যাপারটা আমি বলছি, যখন 1962 সালে ঘটে এই সপ্তগ্রহী যোগ তখন আমরা দেখতে পেয়েছিলাম ইন্দো চায়না ওয়ারের মতো পরিস্থিতি, দেখতে পেয়েছিলাম কিউবা মিসাইল ক্রাইসিসের মতো পরিস্থিতি এবং শুধু নয় সেই সময় এই যোগ ঘটার পর কিন্তু আমরা দেখতে পাই ট্র্যাভেল এবং ফাইন্যান্সের ক্ষেত্রে বিশাল বড় আমূল পরিবর্তন। এবং সেখানে সেই সময় আমরা স্যাটেলাইটের গল্প পেয়ে যাই, যেই স্যাটেলাইটটার নাম ছিল টেলিস্টার। সেই টেলিস্টার স্যাটেলাইটের মধ্যে আমরা টিভি এবং কমিউনিকেশনের অনেক কিছু আমূল পরিবর্তন দেখতে পাই। নট অনলি দ্যাট, আমরা সেই সময় আরও যে সব ব্যাপারগুলো দেখতে পেয়েছিলাম যে আমাদের যে সেই সময় জন এফ কেনেডির আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল সেখানে হত্যার ব্যাপারটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং কারণ এই জন্যই আমরা এই ব্যাপারটা আমি কোট করছি, কারণ মকর রাশি গভর্নমেন্টকে নির্দেশ করে। মকর রাশির ক্ষেত্রে সরকার রিপ্রেজেন্ট হয়, পাওয়ার রিপ্রেজেন্ট হয়, স্ট্যাটাস রিপ্রেজেন্ট হয় এবং তারই পাশাপাশি রিপ্রেজেন্ট হয় বর্ডার সাইড। এবং তার দৃষ্টি যেহেতু জলরাশির উপর, কর্কট রাশির উপরে আছে, সেই জন্য বর্ডার লাইন
জলজ লাইন এবং সামুদ্রিক ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধার সৃষ্টি বা সামুদ্রিক কোনো ওয়ার টাইপের কিছু বা বর্ডার রিলেটেড জায়গায় কিছু পরিস্থিতি জটিল হয়ে ওঠা, এবং তারই পাশাপাশি যেহেতু আমাদের ভারতবর্ষের যে রাশি চার্ট অনুসারে যেহেতু এটা আমরা পাচ্ছি অলরেডি 3rd 9 কানেকশানে, সেহেতু পাড়োশি মানে যাদের আমরা প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেখানেও কিছু অসুবিধা বা তাদের সঙ্গে কিছু স্ট্রাগল বা ট্রাবলস বা অবস্ট্যাকলস তৈরি হয়ে যাওয়া, এবং তারই পাশাপাশি আমরা দেখতে পাবো যে সামুদ্রিক প্রচুর দুর্ঘটনা বা কোনো প্লেন ভেঙে সমুদ্রের মধ্যে পড়া, এরকম টাইপের কিছু ঘটনা বা জনতা আন্দোলন, কারণ এই সময়গুলোতে জনতা আন্দোলনের দিকে নেমে আসে, এরকম কিছু ব্যাপার দেখা যায়। তারই পাশাপাশি দেখতে পাই জলজ কিছু অসুখ দেখতে পাওয়া যায়, জলজ কিছু অসুখ উঠে আসতে পারে, এবং কোনো তেল এবং জলে মিশে একটি দুর্ঘটনা জাতীয় পরিস্থিতি তৈরি হতে পারে। দেখা গেল কোনো জাহাজ তেল নিয়ে যাচ্ছে, সেটা লিকেজ হয়ে গেল বা কোনো একটা ডিসপুট হয়ে গেল, তার ফলে তেল জল মিশে সমুদ্রে একটা বাজে অবস্থা, যেখানে এক ধরনের দেখা যেতে পারে প্রচুর জলজ প্রাণীর কিছু ক্ষতি হয়ে গেল বা একটা মিসঅ্যাপ হয়ে বসলো। এবং শুধু তারই পাশাপাশি আমরা মকর রাশির সঙ্গে আমরা যেহেতু জলজ পৃথ্বীরাশি এবং হায়েস্ট পয়েন্ট পৃথ্বীরাশি, সেখানেও জলজ স্থানটার সঙ্গে যেরকম রিপ্রেজেন্ট রয়েছে তার সাথে রয়েছে বনজ জায়গা। তাহলে বন জঙ্গলে ঘেরা যেই সব জায়গাগুলো রয়েছে, বন সম্পদ যেখানে বেশি রয়েছে, সেখানে দাবানলের মতো কোনো পরিস্থিতি এবং বন জঙ্গলের মধ্যে কোনো মিসহ্যাপ বা কোনো দুর্ঘটনা বা কোনো অকারেন্স, এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাই কোনো বড় ধরনের চেঞ্জ, যেরকম এই সময় যখন আমাদের 1962-তে এরকম ঘটেছিল, তখন যেহেতু আমরা ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু আমূল পরিবর্তন দেখতে পেয়েছিলাম এবং দেখতে পেয়েছিলাম, তাই এখন যে মানে যে পরিস্থিতিটা আসবে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু ব্যবহার করার জায়গা কিন্তু চলে আসবে, এবং সেটাই কিন্তু ধীরে ধীরে চলছে এরকম পরিস্থিতি। এবং তারই পাশাপাশি আমরা দেখতে পাই যে সেখানে যেরকম রিলিজিয়াস ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি সেখানে নিচুস্থ হয়ে আছে, রিলিজিয়াস ইনস্টিটিউটের ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে, বেশ কিছু ডিসিশন নতুনভাবে নেওয়ার ব্যাপার থাকবে, সেই সব ব্যাপার দেখতে পাওয়া যাবে। শেয়ার বাজারের জায়গাটা যথেষ্ট ডাউন হতেও দেখা যাবে এই সময়, আমি এক্সপেক্ট করছি, এরকম কিছু একটা অনুমান করছি। কারণ আমরা যদি বৃহৎ সংহিতা বা নারদ সংহিতা দেখি, সেইখানে কিন্তু আমরা যখনই একটা বা মানে রাশির উপর যখন আমরা সপ্তগ্রহী যোগ বা 7টি গ্রহের সমন্বয় দেখতে পাই, তখন সেটাকে আমাদের গোল যোগ বলা হয়। আর গোল যোগ যখনই ঘটে এটাকে গোল যোগ বলা হয়। এই গোল যোগ যখনই ঘটে তখন রাষ্ট্রপীড়া এবং তার সাথে আকাল টাইপের কিছু একটা বড় ধরনের ইউনিভার্সের উপর বড় ধরনের কিছু একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমরা নারদ সংহিতা এবং বৃহৎ সংহিতাতেও কিন্তু আমরা পেয়ে যাই। এবং তাছাড়া স্বরাবলী গ্রন্থেও কিন্তু আমরা এই সমস্ত জিনিস কিন্তু স্টাডি করে পেয়ে থাকি। এবং তারই পাশাপাশি আমরা দেখতে পাবো কেমিক্যালসের ক্ষেত্রেও বিশেষ কিছু আমূল পরিবর্তন দেখতে পাবো ইকোনমিক্স এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে দেখতে পাবো ডাউন। এবং এই সময় দেখা যাবে সোনা চাঁদির দাম কিন্তু বেশ মাত্রায় বেড়ে যাওয়ার যোগ রয়েছে, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 9 ফেব্রুয়ারি 2021 যে যোগটি হবে, এই যোগটির পূর্ণ প্রভাব কতদিন পর্যন্তই বা থাকবে বা আমরা পেতে পারি। কিন্তু তারই পাশাপাশি একটা বিষয় আমি অ্যাডিশান দেবো, এখানে খুব মারাত্মক একটা টপিকস অ্যাডিশান দিব। 1962-তে যখন এরকম ঘটনাটা ঘটে, তখন আমাদের যে এন্টারটেনমেন্ট যে দুনিয়া, সে এন্টারটেনমেন্ট দুনিয়ার মধ্যে কিন্তু ম্যারিলাইন মরি যে একজন সবচেয়ে সুন্দরী মহিলা ফিমেল ক্যারেক্টার ছিল এন্টারটেনমেন্ট জগতে, সে কিন্তু রহস্যভাবে কিন্তু তার মৃত্যু হয়েছিল। তাহলে এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনো এন্টারটেনমেন্ট জগতের কোনো একজন পার্সোনালিটি রহস্যময় মৃত্যুর ব্যাপারও কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু 1962-এর ওই যোগ গোল যোগ যেটাকে বলছি আমরা বৃহৎ সংহিতা এবং নারদ সংহিতার উপর ভিত্তি করে, তার উপর ভিত্তি করে কিন্তু এইরকম টাইপের কোনো অকারেন্স কিন্তু আমরা দেখতে পেতে পারি, এটা আমি একটু অনুমান করছি। এবং শুধু তাই নয়, তারই পাশাপাশি
এরই পাশাপাশি আমি যেই সব কথাগুলো বলবো 12 রাশির কথা নিশ্চয়ই বলবো, কিন্তু তারই পাশাপাশি বলছি এই সময়টা আমাদের তাহলে কবে নালিফাই হবে বা কোন সময় এই জায়গাটাকে আমরা স্থির পাবো। যখনই গোলযোগ হয়, যখনই আমরা কোনো সপ্তগ্রহী যোগ বা এই যোগ যখন আমরা একই রাশির মধ্যে পাই, এবং বিশেষ করে কালসর্প যোগ, কারণ চন্দ্র 9 ফেব্রুয়ারি রাত্রি 8:45 PM আমাদের মকর রাশিতে প্রবেশ করে যাবে, তখনই যোগ শুরু হবে। চন্দ্র তো বেরিয়ে যাবে, কিন্তু এর প্রভাবটা বিদ্যমান যে থাকে, সেই বিদ্যমানটা যতক্ষণ যেই রাশিতে ঘটছে, সেই রাশির যে স্বামী অর্থাৎ শনি, মকর রাশিতে ঘটছে মানে শনি যতক্ষণ না অন্য ট্রানজিট কুম্ভতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এর প্রভাব কিন্তু বিদ্যমান থাকবে। তাহলে আমরা কিন্তু 28শে এপ্রিল 2022 পর্যন্ত কিন্তু আমরা এই যোগের অবস্থার মধ্যে দিয়ে রান করব। এটা একটা অনুমান মাত্র, আমি জ্যোতিষ স্টাডির উপর, অ্যাস্ট্রোলজি স্টাডির উপর আমি কিন্তু এটা প্রেডিকশন করছি যে 28 এপ্রিল 2022 পর্যন্ত এর প্রভাব কিন্তু বিদ্যমান থাকবে। তার মধ্যে বিশেষ বিশেষ সামুদ্রিক দুর্ঘটনা, বর্ডারের আশেপাশে কিছু সমস্যা এবং পাড়োশি দেশের সাথে কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যে যাওয়া বা অবস্ট্যাকলস আসা সেখানে, এবং জনতা আন্দোলন, জনতা রাস্তায় নেমে আসার মতো পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, যেহেতু পৃথ্বী রাশি এবং যেহেতু মঙ্গল সেই সময় ভরণী নক্ষত্রে থাকবে, আর ভরণী নক্ষত্রের মালিক হচ্ছে আমরা জানি শুক্র, আর শুক্র সেটা মকর রাশিতে থাকবে, আর থাকার ফলে সে সম্পূর্ণরূপে জলজ জায়গায় দৃষ্টি, সপ্তম দৃষ্টি দিবে। তার ফলে একটি ভূমিকম্প এবং সুনামির মতো পরিস্থিতি এবং হঠাৎ বান এবং কোনোরকমভাবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বা তুফান এরকম টাইপের কিছু কিন্তু দেখাও কিন্তু যাবে। তো আমরা তো প্রথমে বুঝলাম যে 9 ফেব্রুয়ারি 2021 থেকে টোটাল এফেক্টটা আমরা এই যতগুলো ঘটনা আমি বললাম তার কিন্তু 1962 সালের একটি কিন্তু প্যারামিটারকে ধরে আমি কিছুটা নিয়ে আসলাম, এবং সেখানে সারাবলী গ্রন্থ এবং বৃহৎ সংহিতা এবং তার সাথে নারদ সংহিতারকে কম্বিনেশন এবং অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সের ফলে কিন্তু আমি এখানে সম্পূর্ণরূপে একটা প্রেডিকশন করছি। কিন্তু এটা আমার একটি অনুমান মাত্র, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার প্রেডিকশান আমি যতগুলো মান্ডেন অ্যাস্ট্রোলজিতে বা বিগত দিনে যত প্রেডিকশান করে এসেছি কোনোটাই এখনও পর্যন্ত নেগেটিভ আসেনি, আপনারা সেটা জানেন। তো এরকমই একটা ঘটনার কিন্তু পরিস্থিতি হতে চলেছে, যেখানে কিন্তু প্রত্যেকটি রাশির কিন্তু ইচ অ্যান্ড এভরি রাশি উইল বি হাইলি এফেক্টেড, এবং প্রত্যেককেই সাবধানতার সাথে এই সময়টা কিন্তু বুঝে শুনে যে কোনো কাজকর্ম করবার জন্য কিন্তু এগিয়ে যাওয়া উচিত। দেখুন, জ্যোতিষী কোনোদিনও ভাগ্য পাল্টাতে পারে না, কারণ ভাগ্য পাল্টানো যে কথাটা, এই কথাটার ইন্টারপ্রিটেশন কিন্তু জ্যোতিষশাস্ত্রে ভুল বলা হয়। ভাগ্য পাল্টানো কথাটার মানে হচ্ছে ভাগ্য জ্যোতিষের 9th হাউস থেকে দেখা হয়। ভাগ্যের দ্বাদশপতি কিন্তু মৃত্যু, এই জায়গাটা কিন্তু আগে বুঝতে হবে। ভাগ্যের দ্বাদশপতি, ধরুন আপনার জীবনে এরকম একটা দেখে বসলেন যে একটা জ্যোতিষী কোনো একটা কারণবশত মরে গেল, বা কোনো একটা জ্যোতিষী কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তাহলে সে তার নিজের ভাগ্য জানে না, এটা কিন্তু নয়। সে কিন্তু নিজের সেই জায়গাটা জানে, কিন্তু সে তো সেটা বলবে না, সেটা জানলেও হয়তো চুপ করে গেছে। আর সে যদি জ্যোতিষী না হয়, সে যদি জ্যোতিষী না পড়ে জ্যোতিষী হয়েছে, তাহলে আলাদা ইস্যু। হ্যাঁ, কারণ তাকে তো আগে রুট থেকে অ্যানালাইসিস করবে। কেউ যদি বোঝে যে এরকম একটা ফারাক টাইম চলছে, কারণ সে তো ভগবান না, জ্যোতিষী তো ভগবান না। জ্যোতিষী কি? জ্যোতিষী হচ্ছে একটা যেই সাবজেক্টের যেই প্যারামিটারে শাস্ত্র এবং জ্যোতিষগত কথা যেগুলো বলা রয়েছে শাস্ত্রের উপর ভিত্তি করে, এবং আমাদের পাঞ্জাবের যে আমাদের পণ্ডিতজি রয়েছে, যে আমাদের যে লাল কিতাবও লিখেছে, তার যে সমস্ত প্রত্যেকটি কথা যা প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করে দেখা যায় সম্পূর্ণরূপে সত্য, সেই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু একটা সামেশান করে, কিন্তু একটা অনুমান করে সামেশান করে কিন্তু একটা জায়গা দেওয়া যায়। যেরকম দেখবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজে, যে কোনো প্রফেশনে, যে কোনো জবে 100% সে জব স্যাটিসফ্যাকশান বা 100% ভাবে সেই জবের কিন্তু সম্পূর্ণ নিগূঢ় তত্ত্ব জানে না। আমি প্রথমেই একটা কথা বলেছি, যে বই লিখেছে, যেই রাইটার বই লিখেছে, তাকে যদি বলেন যে আপনার 27 নম্বর পৃষ্ঠায় আপনি কি লিখেছেন আপনি বলুন, তার পক্ষে বলা সম্ভব না, তার পক্ষে বলা সম্ভব। ইট ইজ ভেরি ইম্পসিবল টু রিমেম্বার হোয়াট হি হ্যাজ রিটেন অন দ্য 27 pages and what was the print engraved with the book on the page of the 27, এটা বলা কিন্তু সম্ভব না।
হুম, ওই জন্য বিভিন্নভাবে আগে কিন্তু আপনাদের ব্যাপারগুলোকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু গল্পটা কিন্তু আলাদা দাঁড়াবে। জ্যোতিষ ভাগ্য পাল্টায় গল্পটা মানে কিন্তু ভাগ্য মানে নাইন্থ হাউস। নাইন্থ হাউস মানে কিন্তু ভাগ্য পাল্টায়, মানে তাকে ধর্মের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে পজিটিভিটি। কারণ যদি প্রচুর মানুষ যদি ধর্মের দিকে, যার যেখানে হাজার হাজার মানুষ মাথা ঠেকে, সেই প্রিমিটিভ থেকে এখনও পর্যন্ত হয়ে আসছে, যেটা এখনও পরিবর্তন হয়নি। আমাদের গরুর গাড়ি থেকে বাস গাড়ি হয়ে গেছে, মোবাইল থেকে আমাদের ট্যাব হয়ে গেছে, ল্যাপটপ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ নাম কিন্তু এখনও যায়নি। সেই তখনও ছিল, এখনও আছে, চলছেই। তাহলে যেটা চিরন্তন এবং শাশ্বত, তাহলে সেটা পজিটিভ। তাহলে সেটা পজিটিভ ঊর্জা, সেটা অস্তিত্বর মধ্যে একটা পাওয়ার যদি না থাকতো, তাহলে তো সেই জিনিসটাকে মানুষ ভুলে যেত। কারণ এখন দেখতেই পাচ্ছেন গরুর গাড়িটা আর সেইভাবে থাকছে না। হ্যাঁ, চাকা আবিষ্কারের যে থিওরিটা চলছিল, সেই থিওরিটা চলছে না। তাহলে সেই অনুসারে কিন্তু যেই জিনিসটা শাশ্বত প্রথম থেকে চলে আসছে, যেখানে পজিটিভ ঊর্জা যদি মানুষ না থাকতো, তাহলে অনেক দিন আগেই মানুষ কিন্তু সেই জায়গা থেকে সরে যেত। তাহলে সেই জায়গার উপর ভিত্তি করে আপনাদের আগে রুট থেকে অ্যানালাইসিস করে বুঝতে হবে যে ভাগ্য পাল্টানোর গল্পটা মানে কিন্তু নাইন্থ হাউসকে নিয়ে গল্প হচ্ছে। ওখানে নাইন্থ হাউসকে চেঞ্জ করার কথা, সেখানে কর্ম আর ভাবের ডিপেন্ডেন্ট আছে, সেটা আবার বাস্তুর মধ্যে নাইন্থ হাউসের জায়গাকে নির্দেশ করা আছে। নাইন্থ হাউসের সঙ্গে রিলেশনের ব্যাপারটি দরকার রয়েছে। আপনি যদি পিতাকে অসম্মান করেন, নাইন্থ হাউস পিতাকে অসম্মান করছেন, পিতাকে দেখতে পাচ্ছেন না, তাহলে আপনার নাইন্থ হাউস কী করে ভালো হবে? জ্যোতিষে 1000 টাকা কোটি টাকা স্টোন দিলেও হবে না। কারণ আপনি তো নাইন্থ হাউসের যে এলিমেন্টস, সেই এলিমেন্টসটাকে একাধারে আপনি চার্জ দিচ্ছেন স্টোন বা কবচে, আবার একাধারে আপনি সেটাকেই গালাগালি করছেন। তাহলে আপনার কি হবে? প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। সূত্র অঙ্ক তো আপনার জানা রয়েছে। তো আপনারা হয়তো নিশ্চয়ই ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছেন, বুঝতে পারছেন ব্যাপারগুলো, ভাবগুলো। তো এইখানে আমি এখন 12 রাশির গল্পটা সুন্দরভাবে ন্যারেট করব, সামান্য আধারে ন্যারেট করব। লগ্ন থেকে বা রাশি থেকে যে কোনোভাবেই দেখা যেতে পারে। লগ্ন থেকে মানুষের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করবে, আর রাশি থেকে মানুষের মানসিক স্ট্যাটাস ডিপেন্ড করবে। তবে এইরকমই কিছু কিন্তু একটা পরিস্থিতি হতে চলেছে আমার অনুমান। আর দেখুন, আমার অনুমান আমি বিগত দিনে যতগুলো করে এসেছি সবগুলোই ঠিক এসেছে, আপনারা নিজেরাই জানেন, সেটা আপনারা কমেন্টসেও বলেন। আর এখন দেখুন আবার এটাও ঠিক জায়গায় যাচ্ছে কিনা। আর একটু বুঝবেন, জ্যোতিষটাকে একটুকে বোঝার ব্যাপার রয়েছে। না বুঝে মানুষের মধ্যে একটা ভুল প্রোপাগান্ডা করা উচিত না। কোনো একটা বিশ্বাসকে নিয়ে প্রোপাগান্ডা করা উচিত না। কারণ সেই বিশ্বাসে যদি 100 জনের মধ্যে যদি 70 জন উপকার হয়ে থাকে, সিমিলারলি যত রকম কাজ আছে পৃথিবীতে, সব কাজের 100 জন লোক সেই কাজের কাছে গেলে 100% সকলে কিন্তু সাকসেস হয় না। 70, 50, 30 এরকম রেশিও থাকে। তো রেশিও অনুসারে বুঝে বুঝে করতে হবে। সেখানে অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে। এগুলো দীর্ঘদিনের অধ্যাবসায়, এবং তার ফলে এখন জ্যোতিষ অনেক কিছু আপগ্রেডেশন হচ্ছে, অনেক বড়োভাবে আপগ্রেডেশন হচ্ছে। ক্লাসিক্যাল বুকগুলো এখন পড়তে হবে। এই যে ধরুন, অনেকের মধ্যে, আমাদের মধ্যে অনেকের মধ্যে চলে আসতে পারে 9টি গ্রহ রয়েছে। সেখানে রাহু কেতু কিন্তু আমরা জিওগ্রাফিতে পাবো না সহজে, কিন্তু রাহু কেতুকে প্রেজেন্স দেখানো হচ্ছে, কারণ ছায়া গ্রহ হিসাবে সেখানে অ্যাডমিট করা হচ্ছে, স্বীকার করা হচ্ছে। কেন ছায়া গ্রহ, কেন চন্দ্র এবং সূর্যের মধ্যবর্তী অবস্থায় সেই ছায়াটা আসছে, সেই ছায়াটাকে দর্শানোর জন্য রয়েছে। সেই ছায়ার ইমপ্লিমেন্টেশন কি, তার প্রভাব কি আপনার জীবন, আপনার কুণ্ডলিতে যখন সংকটা বা যোগিনী দশা আসবে, তখন আপনি নিজেই রিয়ালাইজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ছায়াগ্রহের কিছু গল্প রয়েছে কি রয়নি, কিছু হয় কি হয় না, সেটা রিয়ালাইজ করার ব্যাপার রয়েছে। হ্যাঁ, সেটা রিয়ালাইজ না করলে, বুঝতে না পারলে কিন্তু বিভিন্ন রকম চিন্তাভাবনা আসবে। তখন কি হবে? তখন মানুষের মধ্যে আইডিয়াটা ক্লিয়ার হবে না। আগে জানুন, আমি যে কোনো শাস্ত্রকে বা যে কোনো জায়গাটাকে যখন আমি নেগেটিভ বা পজিটিভ বলতে যাব, তার আগে আপনি আগে জানুন ব্যাপারটাকে, যে আদৌ কি তার মধ্যে কোনো যুক্তিকতা আছে না আমি ইচ্ছা থেকেই আমি ওটাকে মানতে চাইছি না। এটা আমার একটা অভ্যাস। কারণ 10th হাউসে যখন দেখা যায় রাহু থাকে, তারা এক জায়গায় প্রণাম 10 বার করে। এথিস্ট আর থিস্ট, এই দুটার মধ্যে, আস্তিক নাস্তিকের মধ্যে ব্যাপারটা কিন্তু কুণ্ডলীর মধ্যে দর্শাই যায়। আবু বেন আদামের কথাও আপনারা জানেন, সেখানে যে তিনি নাস্তিক ছিল, কিন্তু তিনি কিন্তু একটা পজিটিভ জায়গা রান করেছে, শাস্ত্র মাইথোলজি বলছে। তো সেই জায়গাগুলোকে আগে অ্যানালাইসিস করা দরকার। জ্যোতিষের কোনো জায়গায় কোনো সময়ের জন্য পজিটিভ ছাড়া নেগেটিভ থটকে অ্যারাইভ করে না। স্টোন কবচ, এই যে জায়গাটা, এটাও আমি বলি রাখি আজকে একটা কথা।
দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে গলায় মালা পরতে হয় না। এবার কবচ গলায় যদি কেউ পরিয়ে দেয় তাহলে সেটা তার ইগনোরেন্স, সে সেই জায়গাটা স্টাডি করেনি। যদি জ্যোতিষের কোনো একটা ছেলের হাতে আংটি পরানো হয় তাহলে তার থার্ড হাউস অ্যাক্টিভেট হয়ে যায়, থার্ড 11 কালেকশন হয়ে যায়। সেটাকে দেখতে হবে থার্ড হাউসে ম্যালিফিক দশা বা ম্যালিফিক কিছু গ্রহের কম্বিনেশন রয়েছে কি না। সেটা না বুঝে দিলে রেজাল্টটা পাবে কেমন করে? এটা ইগনোরেন্স হতে পারে, এডুকেশনে ল্যাক অফ এডুকেশন হতে পারে সেখানে, কিন্তু সাবজেক্টের মধ্যে যদি ভিতরে ঢুকতে না পারা যায় তাহলে তো জানা যাবে না। আপনি আমাকে যদি এখন বলেন যে এরকম একটা ঘটনা, যে ধরুন ফু দিয়ে আপনি ট্রেনকে উড়িয়ে দিন, একটা ফু দিয়ে আপনি ট্রেনকে উড়িয়ে দিন, এটা তো আমার পক্ষে সম্ভব না, এটা আপনিও জানেন। এটা আপনিও জানেন যে এটা ট্রেনকে একটা ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। এটাকে যদি বলা হয় না এটা তো ধর্মশাস্ত্রে বা ধর্মগ্রন্থে লেখা আছে, হ্যাঁ তারা সেই রকম বোধ হয় সেই টাইপের ট্রেন টাইপের ওরকম ভারী জিনিসের উড়ানোর শক্তির ক্ষমতার সাধনা করেছে, তাই পেরেছে। যে পারবে না সেই সাধনাটার জায়গায় যাবে না, সেই জায়গাটা সে কেমন করে করবে? আর এটা তো 1 মিনিট 2 মিনিটের ব্যাপার না। একটা কাঁচকে প্রত্যেকেই জানা আছে ফোর্স কখনো এনার্জি কখনো ডিস্ট্রয় হয় না। তো এনার্জিটাকে আমি কোন জায়গায় লাগাচ্ছি সেই জায়গা দিয়ে আমার কাজটা হবে। আপনি দুম করে এসে বলছেন দুম করে তো উড়ে চলে যাবে না সব কিছু, তার জন্য তো একটা প্রিপারেশান আছে, তার জন্য একটা দীর্ঘদিনের অভ্যাস আছে, সেটা অ্যাক্টিভেট হবে কি হবে না তার উপর ব্যাপার আছে। আর এটার জন্যই পিছনে যদি লাগিয়ে দেওয়ার সময় হয় তাহলে বাদ বাকি কাজগুলোই বা কখন হবে? আর সেটা দিয়েই বা আপনার কাছ থেকেই বা মহানতা দেখিয়েই বা কী লাভ হবে? আপনি তার জন্য আমাকে কেই বা দিবেন? তো তার থেকে বেটার না যে একটা ভালো জায়গায় ভালোভাবে কাজ করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সঠিক রাহা সঠিক পথ ধরিয়ে দিয়ে এগিয়ে নিয়ে চলা। এটাকে আগে বুঝতে হবে। এটা কিন্তু প্রচণ্ড ডিপ সাবজেক্ট। এটা ওই হুমজিকালি হলে হবে না, মাঙ্গলিক দশা আছে কবচ পড়ে নাও, মাঙ্গলিক দশা আছে স্টোন পড়ে নাও, না এরকম ব্যাপারটা কিন্তু না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটার মধ্যে যথেষ্ট বড় রহস্য আছে, যথেষ্ট বড় রহস্য আছে। জ্যোতিষের যে গণনা, যে জ্যোতিষের যে দেখবেন পঞ্জিকার মধ্যে একটা বুড়ো থাকে, সেই বুড়োর যে গণনা আছে এবং কখন অমাবস্যা হবে, কখন পূর্ণিমা হবে, কখন কি হবে, কখন দুর্গাপূজা হবে, সব কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে চলছে। কেন একাদশীর এই এই নাম, কেন এই একাদশীতে এই এই পাঠ, কেন এই একাদশীতে এই জিনিস খাওয়া হয় না, তার পিছনে যুক্তি যদি আপনি দেখতে চান সেটাও রহস্য আছে, সেটার মধ্যেও গল্প আছে এবং সেটার মধ্যেও যুক্তি আছে যে হ্যাঁ ওই সময় এই খাদ্যের মধ্যে কিছু একটা নেগেটিভ ঊর্জা আসে, পোকামাকড় বেশি দেখা যায়, প্রত্যেকটার পিছনে কারণ আছে। এটাকে বিশালভাবে বুঝতে হবে, কারণ বেদ যদি কেউ মানে তাহলে বেদের চোখ জ্যোতিষকে বলা হয়। বেদের যে চোখটা, দ্য আইজ অফ বেদা ইজ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ। তাহলে এখন আমি আর এইসব ব্যাপারে কি বলবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এতটা ন্যারেশন কেন করছি, মানুষের মধ্যে আইডিয়াকে কিছুটা ক্লিয়ার করার জন্য। এই আইডিয়া অনেকের কাছে পজিটিভ মনে হবে, কারো কাছে নেগেটিভ মনে হবে। আপনার যুক্তি আপনার কাছে, আমার যুক্তি আমার কাছে থাকবে। আপনি যদি ব্যাখ্যা করেন এক যুক্তি দিয়ে ঘটনা, আমি ব্যাখ্যা করবো আর এক যুক্তি দিয়ে ঘটনা। কেউ বলতে পারে শনিকে দেখা যায় না, শনি কোথায়? রাহুকে দেখা যায় না, কেতুকে দেখা যায় না, এগুলো তো বিভিন্ন রকম আমরা ভূগোলের বইয়ের মধ্যে পাই না। তাহলে এটা কোথায়? তাহলে আপনার যে বাবা ছিল, তার যে বাবা ছিল, তার যে বাবা ছিল, তার নাম যদি আপনি না জানেন তাহলে কি সে ছিলই না? তার কি কোনো এক্সিস্টেন্স নেই? তার কি কোনো আপনার ফ্যামিলিতে কোনো ভূমিকা নেই? তাহলে আপনি আসলেন কেমন করে? এগুলো রহস্যজনক ব্যাপার। এত ডিপ রহস্যে এত ভিতরে যাওয়া খুব কঠিন। আমি যদি একটা এখন মানুষের কাছে গিয়ে, আমি যদি এখন একটা ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি চট করে বলি ডাক্তারবাবু আমার খুব পেট ব্যথা করছে, প্রচণ্ড পেট ব্যথা করছে, আমাকে ওষুধ দিন ওষুধ দিন ওষুধ দিন, তা ডাক্তারবাবু আমাকে সঙ্গে সঙ্গে তো প্রেসক্রিপশন লিখে ফেলবে। এবার সঙ্গে সঙ্গে যদি আমি ডাক্তারবাবুকে বলে বসি ডাক্তারবাবু আমার তো পেট ব্যথাই হয়নি, কেমন হবে গল্পটা? এগুলো সমস্ত ভাব এবং কর্ম দ্বারা পরিচালিত হয়। ভাব আর কর্মের উপর আপনার সোচ আপনাকে ইনসান বানিয়ে দিবে, আপনার সোচই আপনাকে ইনসান বানিয়ে দিবে। পৃথিবীতে আপনি যখন প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে চিন্তা করতে পারবেন, বুঝতে পারবেন, ডিপলি যদি আপনি একগোড়া হয়ে যান,
বুঝতে যদি না চান তাহলে মুশকিল হবে, কিন্তু যদি বুঝতে পারেন প্রত্যেকটা জিনিসকেই পৃথিবীতে ফেক করে দেওয়া যাবে, আবার প্রত্যেকটা জিনিসকে পৃথিবীতে রাইট করে দেওয়া যাবে, সেটাও কর্ম এবং ভাবের উপর ডিপেন্ড আছে। আছে বিভিন্ন রকম যুক্তি আছে। এই পৃথিবীটা বহু বহু বড় রহস্য, বহু বড় রহস্য, এত রহস্য যা ব্যাখ্যাই করা যাবে না। মানে আমরা তো কিছুই করাতে পারিনি, নিউটনই বলে বসেছে বালুর কণা, তো আমরা তো আবার কোথাকার কে? হ্যাঁ, চেষ্টা করে যেতে হবে, প্রচণ্ড অধ্যাবসায় করতে হবে। ক্রিটিক্স বা সমালোচনা করে সময় নষ্ট না করে নিজের স্টাডি নিজে করো। যেখানে তুমি ক্রিটিক্স ভাবছো সেই জায়গাটাকেও আবার তুমি দেখো, সেখানে আবার কোনো কিছু লুকিয়ে নেই তো, সেখানে আবার কিছু লুকিয়ে নেই তো। যদি কিছু থেকে থাকে, তুমি তো প্রিমিটিভ কালচারকে চিন্তা করছো, কারণ মানুষ তো সেই বরুণ ইন্দ্র গাছপালা পূজা করতে 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 আজ এই জায়গায়, দেখি না? তো এগুলো ব্যাপারকে একটু বোঝবার ব্যাপার আছে। কেন বলছি, কেন মকর রাশি, হোয়াট ইজ মকর রাশি, মকর রাশি কী, কর্কট রাশি কী, এর সিগনিফিকেন্স কী, এর আদৌ যুক্তিকতা আছে কি না। না ছাড়া আমি এত ক্লায়েন্টসদের আমি কি করে বলে দিচ্ছি যে এই জায়গায় এই জিনিস থাকবে কুণ্ডলীর উপরে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর আমার আইডিয়া হয়তো ক্লিয়ার হচ্ছে। যাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে না, বিগত সময় ধরে যাদের এরকম কনফিউশন অ্যারাইভ করছে, তারা হয়তো এই জায়গাগুলো জানতে পারলে হয়তো ক্লিয়ার হবে। ওই যে আমি বললাম, আমি যদি এখন ডাক্তারবাবুর কাছে যে গিয়ে বলি ডাক্তারবাবু আমার পেট ব্যথা করছে, প্রচণ্ড পেট ব্যথা করছে, আদৌ আমার করছে না, তখন ডাক্তারবাবু কী ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেবে, কিন্তু আমার পেট ব্যথাই হয়নি, তখন আমি ডাক্তারবাবু আমার তো পেট ব্যথাই হয়নি। আপনি বুঝতে পারলেন না যে আমার পেট ব্যথা হয়নি? কেমন লাগবে ঘটনাটা বলুন তো? ঠিক এইরকমভাবেই পৃথিবীটাকে দেখতে হয়। সত্য বলে সত্যের সামনে সত্য পথ দিয়ে এগিয়ে সামনের দিকে পৃথিবীটাকে বোঝাটাই সহজসাধ্য ব্যাপার। রহস্যের পিছনে রহস্য থাকে, সেটাকে ধরতে হয়। পৃথিবীতে কোনো কিছু উইদাউট দ্য গ্রেস অফ অলমাইটি, হোয়াট এভার দে কল দ্য পাওয়ার অফ দ্য অলমাইটি, ইট ইজ রুলড। আমাদের পিটিউটারি গ্রন্থি যদি মাথার এই গ্ল্যান্ডটাই হয়, তাহলে এই গ্ল্যান্ডটাই যদি সব রোল প্লে করে, তাহলে কিছু তো একটা ফান্ডা আছে। পিটুইটারি গ্রন্থিটাই বা আসলো কেমন করে, বা চিনলই কেমন করে, বা বুঝলই কেমন করে, বা জানলই বা কেমন করে? এটা তো নাম একটা পরবর্তীতে ইংলিশ ভার্সানে একটা নাম আসলো, কিন্তু এর 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 যে মেইন যে প্রথম সূত্র, সেটা কোথা থেকে আসলো, কি করে ধরলো? ওখান থেকেই যেটা আসছে, সেই ব্যক্তিটাকে, সেই পার্সনটাকে ব্যাপার আছে। তো এখন অনেক কথা আমি আপনাদেরকে বললাম যাতে আইডিয়া খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়, আরও যাতে আপনারা জিনিসগুলোকে বুঝতে পারেন, দেখুন, আমি যদি এখন বলি যে আমি নৌকা ভাসিয়ে দেব আমার বাড়িতে, ইয়ের মধ্যে, মানে ওই বালতির মধ্যে, আপনারা সকলে এসে উঠবেন, কিন্তু হ্যাঁ, কাগজের নৌকা তো ভাসানো যায়। তার মানে কি ওটা ভাব এবং কর্ম, ওটাও ভাব আর কর্মের মধ্যে। আমার ওই জায়গাটার ভাব ওইরকমভাবে এসেছে, কারো আবার ভাব আর এক রকমভাবে আসবে। তো এবার কাগজের যে নৌকা, আমি নৌকা বললাম, ওটা যে কাগজের নৌকা, কোনোটা কাঠের নৌকা, যদি ওখান থেকে ওই অ্যাডজেক্টিভটাকে বাদ দেওয়া যায়, তাহলে গল্পটা কীরকম হবে? আপনি তো অবাস্তব নয়, তুই পাগল, নৌকা আবার বালতিতে ভাসে, শুধুমাত্র অ্যাডজেক্টিভটা সরানোর জন্য। তাই জ্যোতিষের মধ্যেও যদি কোনো অন্ধ জায়গাটা থাকে, যদি কেউ বুঝতে না পারে বা বোঝার না হয়, তাহলে অ্যাডজেক্টিভ সরাই আগে জ্যোতিষকে আগে বোঝার চেষ্টা করুন। জ্যোতিষ কথার জ্যোতি যোগীশ্বর, বেদের চোখ এমনি তো আর নাম দেবে না, কেমন? ওকে, হয়তো আইডিয়া অনেকটা ক্লিয়ার হচ্ছে সকলের। আচ্ছা, এবার চলছি আমি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে এই যে পিরিয়ডটা চলছে 9 ফেব্রুয়ারি 2021 স্টিল এপ্রিল 2022 পর্যন্ত, যেহেতু শনির ওখানে অবস্থান থাকবে। প্রথমত আমি বলবো মায়ের হেলথ, বাস্তু নিয়ে সমস্যা, মায়ের শরীর নিয়ে সমস্যা, গাড়ি ঘোড়া নিয়ে সমস্যা, কোনো জলজ জিনিস থেকে সাবধান, এবং কর্মজগৎ নিয়ে সমস্যা রয়েছে। বিশ্বরাশির ক্ষেত্রে ছোট ভাই বোনের সমস্যা, প্রতিবেশীর সঙ্গে সমস্যা, এবং ভাগ্যের সমস্যা, এবং পিতার জীবন নিয়ে সমস্যার ব্যাপার রয়েছে, এবং পিতাকে নিয়ে মানসিক কষ্ট। মিথুন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকে কিছু ভুল ডিসিশন হয়ে যেতে পারে,
এবং কিছু পাইলসের সমস্যা, এবং তার পাশাপাশি কিন্তু কিছুভাবে দেখা যাচ্ছে যে কিছু হসপিটালাইজেশন বা পরিবারে কোনো অপ্রিয় ঘটনা এসে পৌঁছাতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা, শারীরিক কিছু সমস্যা, ঠাকুমার জীবনযাপন নিয়ে কিছু সমস্যা, দিদিমার জীবনযাপন নিয়ে, দাদু এবং ঠাকুরদা দুটো নিয়ে একটু সমস্যার ব্যাপার রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে হেলথের কিছু সমস্যা থাকবে, হেলথ নিয়ে কিছু সমস্যা থাকবে, কিছু কেউ ব্যাক বাইটিং করতে পারে, পিছে ঘুমের কিছু ডিস্টার্ব হতে পারে, শোবার জায়গার যেই ঘরে বেডরুম সেইখানে শোবার জায়গায় কিছু সমস্যা আসতে পারে বা সেখানে কিছু পরিবর্তন হতে পারে, মামার বাড়িতে কিছু সমস্যা, কিছু রোগ দেখা দিতে পারে, এবং কিছু টাকা পয়সা ধার নিতে হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে কিছু পাবে, কিন্তু কিছু পেলেও সেখানে সমস্যার ব্যাপার রয়েছে, জ্যাঠার পরিবারে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা, জামাইবাবু বা কোনোভাবে বড়দা বা বড়দির ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং সন্তান নিয়ে সমস্যা, এডুকেশন নিয়ে সমস্যা, এবং বাড়ির পূর্ব দিক নিয়ে প্রবলেম হবে। তুলা রাশির ক্ষেত্রে ডেফিনেট কর্মজগৎ নিয়ে সমস্যা রয়েছে, পিতার শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করবে, আবার মাতার শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করবে, গাড়ি ঘোড়া নিয়ে সমস্যার যোগ রয়েছে, বন্ধু বান্ধবের জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে ক্ষতি, এবং কোনোরকমভাবে বুকের যন্ত্রণা, বুকের একটা ব্যথা, বুকের যন্ত্রণা বা অ্যাসিডিটি এরকম টাইপের সমস্যা, এবং জল থেকে প্রচণ্ড সাবধান। ধনু রাশির ক্ষেত্রে শ্বশুর বাড়ির ক্ষেত্রে সমস্যা, শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনা বা অপ্রিয় জাতীয় কিছু ঘটনা, এবং কোনো শারীরিক অসুস্থতা, বাড়ির দক্ষিণ দিক নিয়ে সমস্যা, এবং ধন প্রচুর পরিমাণে বেরিয়ে যাওয়া, খরচ হয়ে যায়, এবং দাঁতের কিছু সমস্যা, মুখমণ্ডল বা ইএনটিগত সমস্যা কিছু আছে হবার যোগ রয়েছে। মকর রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা, স্ত্রী বা স্বামীর উভয়ের শারীরিক পরিস্থিতি ডিটোরিয়েট করবে, খারাপ অবস্থা হবে, কিছু জায়গায় নিজের শরীর অবস্থাও খারাপ হয়ে যাবে, দাঁতের কিছু সমস্যা আসবে, মাথার প্রচণ্ড ম্যাক্সিমাম যন্ত্রণা হবে, মাথা নিয়ে সমস্যা হবে, এবং যে ফ্যামিলি যে লাইফটা সেটার মধ্যে বেশ বড় ধরনের সমস্যা এসে দাঁড়াবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু আইনি সমস্যা এসে দাঁড়াতে পারে, কিছু হসপিটালের চক্কর কাটতে পারে, এবং তারই পাশাপাশি কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বা সন্তান প্রচণ্ড জেদি হয়ে যাওয়ার পরে সন্তানের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা, এবং মামার বাড়িতে কোনো সমস্যা, এবং হঠাৎ করে যেন ঋণের দায়ে ফেঁসে বসা এরকম একটা ব্যাপার রয়েছে, এবং শ্বশুর বাড়িতে কোনো সমস্যা দেখা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে কিছু সমস্যা, এডুকেশন নিয়ে কিছু সমস্যা, কিন্তু কিছু কিছু জায়গায় প্রচুর প্রাপ্তি রয়েছে মীন রাশির ক্ষেত্রে, প্রচুর প্রাপ্তি আছে, হঠাৎ অনেক কিছু প্রাপ্তি হয়ে যাবে তাদের। আবার মীন রাশির ক্ষেত্রে জ্যাঠার পরিবারের প্রবলেম, এবং বাড়ির পশ্চিম দিকের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর ঘেঁষে কোনো সমস্যা, বা পশ্চিম দিকের বাড়ি নিয়ে কোনো সমস্যাও হতে পারে। এটা আমি সাধারণ আধারে বললাম, এখানে কিন্তু আমি সম্পূর্ণ নেগেটিভ সাইডগুলো তুলে ধরলাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? কারণ আমি এখানে পজিটিভ সাইডগুলো কিন্তু তুলি, যার যেটা পজিটিভ গ্রহ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অনুসারে চলবে সেটা সেই অনুসারে কিন্তু পাবেই। এবার অনেকের মধ্যেই প্রশ্ন আসে যে প্রত্যন্তর্দশা, জীবদশা, সূক্ষ্মদশা এটাকে বুঝবো কেমন করে বা কীভাবে, এটা অ্যানালাইসিসের ব্যাপার, কিন্তু এখানে একই মানুষের বিভিন্ন কিছু হচ্ছে কেন? দেখুন, আপনার একটা বডি, আপনার পায়ের আঙ্গুলে ব্যথা হলে আপনি হাঁটতে পারছেন না, আপনার হাতের আঙ্গুলে ব্যথা হলে আপনি লিখতে পারছেন না, আপনার চোখের প্রবলেম হলে আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, দাঁতের আবার ব্যথা হলে কিছু খেতে পাচ্ছেন না। তাহলে একটি শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় খোঁচা মারলে কিন্তু বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায়, তার বিভিন্ন কাজগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাই বিভিন্ন গ্রহের এবং বিভিন্ন নক্ষত্র এবং ডিগ্রি বেসিসে তার কিন্তু বিভিন্ন খোঁচা রয়েছে, সেগুলো বুঝে কিন্তু চলার ব্যাপার আছে। একটা মকর রাশির ভালো হলো, আর একটা মকর রাশির ভালো হলো না কেন? কারণ ওই যে বললাম, বিভিন্ন জায়গায় একই বডি বিভিন্ন খোঁচা। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে সম্পূর্ণভাবে ব্রেনটাকে কাজে লাগাতে হবে। যদি লাগানো যায় তবে বোঝা যাবে। ওই হুমজিকালি তর্ক বিতর্ক চিন্তা ভাবনা করে আপনারা কিচ্ছু যেতে পারবেন না, বরঞ্চ আপনার ক্ষতি হয়ে যাবে। তাতে করবেন যত তত প্রবলেমে পড়ে যাবেন।
এমন সমস্যায় পড়ে যাবেন যেই সমস্যা থেকে আর বাড়াতে পারবেন না। বেশি বুঝতে গেলে কিন্তু সমস্যা মানে চরম সমস্যা এসে দাঁড়িয়ে যাবে। আগে বুঝতে হবে যে এই ব্যাপারগুলো কী। 10টা লোককে দেখে 11 নম্বর লোক ওরকম নাও হতে পারে, আপনি নাও জানতে পারেন। কখনো হয়তো সরাসরি বাঘের সাথেই সাক্ষাৎ হয়ে যেতে পারে, বিড়াল দেখতে দেখতে বাঘের সামনাসামনি এসে যাওয়া, তো এরকম ব্যাপার রয়েছে। তো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, জীবন নিয়ে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে। যে বুঝতে হবে আগে, সব দেখুন বুঝুন তারপর বলবেন। আগে বুঝতে হবে জ্যোতিষটাকে, রুট থেকে একদম ভিতর থেকে জিনিসগুলোকে বুঝতে হবে। অনেকেই বলে যে ভাগ্য পাল্টে দেওয়া যায়। ভাগ্য গল্পটা কিন্তু প্রথমেই আমি আজকে বলে রাখলাম। মানুষের মধ্যে, তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন এসেছিল, আমাকে ইমেল করেছিল একজন, যে গুরুদেব বা জ্যোতিষী কি ভাগ্য পাল্টাতে পারে? উত্তরটা কিন্তু ভাগ্য পাল্টানো গল্পটা মানে কিন্তু 9th হাউসকে পাল্টানোর কথা বলা হচ্ছে, মানে 9th হাউসের মধ্যে ঊর্জাটাকে পজিটিভিটি আনা। তো 9th হাউসটাকে কী বোঝায়? বাবাকে ভালোবাসো। 9th হাউসকে কী বোঝায়? গুরুকে ভালোবাসো। তো শিক্ষককে সম্মান দেওয়া, গুরুকে সম্মান দেওয়া, বাবাকে সম্মান দেওয়া, এটা যদি কোনো জ্যোতিষী তোমাকে বলে দেয়, তাহলে সেখানে কি তার স্টোন পড়া দরকার আছে? সেই জায়গাটা করছে না বলেই তো ওই সব জিনিসগুলো আসছে। এই ব্যাপারটা তো আগে বোঝা দরকার। প্রত্যেকটা গ্রহ একটা স্টোনকে রিপ্রেজেন্ট করে, একটা কবচকে রিপ্রেজেন্ট করে, একটা পরিবারের আসবাবপত্রকে রিপ্রেজেন্ট করে, একটা ঘরের কোণাকে রিপ্রেজেন্ট করে, একটা মানুষকে রিপ্রেজেন্ট করে। একটা জিনিস দেখে কেমন করে বিচার হতে পারে? রক্ত প্রবাল, সেটা কি শুধু মঙ্গল গ্রহের জন্য? মঙ্গল আর কেউ না, মঙ্গল তোমার ব্লাড না, মঙ্গল তোমার ভাই না। আমি জানি না, আগে বোঝো ব্যাপারটা। তাহলে ভাইকে যদি ভালোবাসা যায় বা বাবাকে যদি ভালোবাসা যায়, সেই কথাটা যদি তোমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে যদি রাস্তাটা ঠিকঠাক করা যায়, তুমি বাবাকে ভালোবাসছো না, অথচ তুমি 9th হাউসের পিত পোখরাজ করে বসে আছো, বাবার প্রতি তোমার সম্মান নেই। পিত পোখরাজ কাজটা করবে, তোমার তো মনে প্রশ্ন চলে আসবে, পিত পোখরাজ কাজ করছে না কেন? এত টাকা দিয়ে নিলাম। ওই জন্য আগে রুট থেকে বোঝা দরকার। 9th হাউস মানে অ্যাকচুয়ালি জ্যোতিষটাকে কিভাবে ব্যাখ্যা হচ্ছে বা কিভাবে চলছে। 11th হাউস থেকে কি বোঝায়? 11th হাউস থেকে আমি কি বলবো, মানে আমার মাঝে মাঝে প্রচুর হাসি পায় এইসব ঘটনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আমি চিন্তাভাবনা করে বা মানুষের মধ্যে। ভাগ্য পাল্টানো, পিতাকে ভালোবাসলে, পিতাকে শ্রদ্ধা করলে সত্যিকারেরই তো ভাগ্য পাল্টাবে, মানে সত্যিকারেরই তো তুমি পজিটিভ কাজটা করছো। মানুষ আর সম্মান দিচ্ছে না বলেই তো সমস্যাটা হচ্ছে। পাল্টানো মানে কি? তোমার যদি ওখানে দেখা যাচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে, তাহলে ওই জায়গাটাকে তোমাকে বলা হবে যে তুমি এটা করো, তার প্রতিকার হিসেবে তুমি নিতে পারো। বৃহস্পতির স্টোন পিত পোখরাজ, আবার বৃহস্পতির ফল কলা, এই ব্যাপারগুলো। বৃহস্পতির গাছ আবার কলা, কে বলেছে যে অত টাকা স্টোন পরেই ঘুরে বেড়াতে হবে? কলার মধ্যেই আছে, তার রহস্যটা জানতে হবে, তার হোড়া চারটা জানতে হবে। জি হোড়াটাকে আগে পড়ো, তবে তো বুঝবা জ্যোতিষটা। জ্যোতিষটা তো পড়াই হলো না, বোঝাই গেল না। তবে তুমি বুঝতে পারবে, ইফ ইউ কাম টু নো অল দ্য স্যালিয়েন্ট ফিচার্স ডিপলি with great intention and great devotion. You have to read through all the lines, whatever is dealt in the Jatak Parijat, BPHS, Lal Kitab, Kali Kitab, what is mentioned there. After knowing all the salient features dealt into those books, you have come to know what is the conclusion coming out from it. Then if you boost up the theory towards your client, then he will get that result. মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে দামি স্টোন পড়লে হবে? তো যে আমাকে মুর্শিদাবাদ থেকে একজন রিকোয়েস্ট করেছো, আমাকে ভাগ্য পাল্টানোর কথা বলেছো, আমি প্রথমেই বলি ভাগ্য কিন্তু স্টোন কবচে পাল্টায় না। এটা হচ্ছে প্রথম কথা, জেনে নাও। কারণ ভাগ্য হচ্ছে 9th হাউস, D60 চার্ট যদি দেওয়া থাকে, আবার D60 চার্ট বুঝাতে গেলে আবার আর এক রহস্য, এত বলা যাবে না।
যাদের যাদের প্রশ্ন অ্যারাইভ করছে আমার মনে হয় একটু আরও ডিপলি অ্যানালাইসিস করো, জ্যোতিষটাকে আরও ডিপলি বোঝো। হয়তো হয়তো কিছু অনেক জায়গা মিসিং আছে লাইফে, অনেক জায়গা মিসিং আছে, সেই জন্য জ্যোতিষ ব্যাপারটাকে ধরা যাচ্ছে না। তো যে আমাকে বলেছ, আমি তার নাম মেনশন করছি, কাকলি বসাক একটি মেয়ে করেছো এবং তার সাথে জয়ন্ত কুমার চৌধুরী বলেছ মুর্শিদাবাদ থেকে। তোমরা আমার বড় ফ্যান, তোমরা আমার যুক্তিটা, আমার কথাগুলোকে ঠিক বোঝো, খুবই বড়। এবং সেখানে তোমরা বলো যে এখানে ভাগ্য পাল্টানোর জন্য, ভাগ্য পাল্টানো হয়, ভাগ্য পাল্টানো মানে 9th হাউসকে গল্পটা হচ্ছে, মৃত্যু পাল্টানো না। ওখানে লেখা থাকে না মৃত্যু পাল্টানো, মৃত্যু হবে মৃত্যু পাল্টে দাও। ভাগ্য পাল্টানো মানে 9th হাউসকে পাল্টানো। 9th হাউস কি পিতা, 9th হাউস কি ধর্ম, 9th হাউস কি লং ট্রাভেলিং, 9th হাউস কি শ্বশুরবাড়ির পয়সা, 9th হাউস পিতা। আবার কিছু আলাদা শাস্ত্রের মধ্যে 9th হাউস আবার পিতার বিছানা। হয়তো আইডিয়া অনেক ক্লিয়ার হচ্ছে তোমাদের, তোমাদের সঙ্গে অনেক কিছু আলোচনা করলাম আজকে জ্যোতিষে। যাই হোক, বোরিং ফিল করো না। আর যেগুলো যেগুলো আমি বললাম তোমরা একটু মনে রেখো, হয়তো তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। একটু বোঝার চেষ্টা করো, জিনিসগুলোকে বুঝতে হবে। একই কুণ্ডলিতে মাথায় রাখবে, চন্দ্র বা রবি দেখা গেল তুঙ্গ হয়ে বসে আছে, 10 ডিগ্রিতে মেষ রাশিতে তুঙ্গ হয়ে বসলো। একজন সরকারি চাকরি পেল, একজন পেল না, একজন আবার অকাল মৃত্যু হয়ে গেল। রবির দশায় দুজনেরই একই ঘটনা ঘটে বসলো কেন? উত্তর কি জানো? একজন পিতার সঙ্গে বাজে ব্যবহার করে, কর্মর দ্বারা ওই জায়গার যে পজিটিভিটিটা সেটা খারাপ করে ফেলেছে। কেমন? হয়তো তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। আর তোমরা যারা রিকোয়েস্ট করেছো মুর্শিদাবাদ থেকে, তাদের হয়তো আইডিয়া বা একটু ক্লিয়ার হলো। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নেই। সকল ভালো থাকো, সকলে ভালো থাকতে মাঝে কোনো নেই, জানা।